আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। করোনার কারণে তোমাদের বিদ্যালয়ে পড়ালেখার যে ক্ষতি সাধিত হয়েছে সেই ক্ষতিটা কিছুটা পুষিয়ে নেওয়ার জন্য অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ স্যার ও অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য সভাপতি মহোদয় তোমাদের জন্য অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছেন। এই অনলাইনে তোমাদের জন্য ক্লাসের ব্যবস্থার জন্য সম্মানিত অধ্যক্ষ স্যার ও সভাপতি স্যারকে ধন্যবাদ জানিয়ে আমি আমার শ্রেণী কার্যক্রম শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের দশম শ্রেণীর পূর্ণালোচনা কৃষি শিক্ষা বিষয় নিয়ে আজকের ভিডিও ক্লাসটি তৈরি করেছি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আজকের এই ভিডিও ক্লাসে সবাইকে স্বাগতম জানিয়ে আমি আমার শ্রেণী কার্যক্রম শুরু করছি। নিচের ছবিগুলো দেখো এবং বলো আমি তোমাদের সাথে আজকে কি ক্লাস আলোচনা করব। এই বিষয়বস্তু তোমরা সহজেই বুঝতে পারবে। এখানে একজন কৃষক বা একজন চাষি সে তার সরিষা ক্ষেতের পাশে মৌমাছির চাষ করছে। তাহলে আমরা কিন্তু একটু আগে বুঝতে পারছি এই পাশে সে আগের দিনে সেই ঐতিহ্যবাহী ঘানি টানা, তোমরা জানো এটা তোমরা কোনোদিনই দেখো নাই আমার ধারণা, যে এই ঘানি টানা দিয়ে সরিষার ওখানে দিয়ে সরিষার তোল তারা গ্রামে গ্রামে বিক্রি করতো এই যুগে। আর এখন তো মেশিনের সাহায্যে সরিষা তার থেকে তোল তৈরি করে থাকে, কিন্তু আগের দিনে এই ঘানির সাহায্যে এই তোল উৎপাদন করতো, বের করে আনতো পিষিয়ে। কিন্তু আমরা এখানে সরিষার জমি দেখছি, জমিতে ফুলে ফুলে ভরে গেছে সরিষা। সেই সরিষা থেকে যে পাশে মৌমাছি মৌচাক থেকে মধু সংগ্রহ করছে। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি, তুমিও বুঝতে পারছো যে স্যার আজকে তোমাদের সাথে পুনরালোচনা ভিডিও ক্লাসটি কি হবে। আজকের আলোচনায় সরিষার তেলের ঘানি, কিন্তু সরিষা আজকে তোমাদের সাথে আলোচনা হবে, আজকে পাঠের শিরোনাম হবে সরিষার চাষ, সরিষার চাষ পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পূর্ণ আলোচনায় আমি আজকে পাঠ পরিচিতিতে আসছি। সেটাতে জানো নবম দশম শ্রেণী কৃষি শিক্ষা বিষয়ে দশম শ্রেণীর চতুর্থ অধ্যায়। আমি আগেও বলছি এই চতুর্থ অধ্যায়টা এই পাঠের বইয়ের মধ্যে সবচেয়ে বড় অধ্যায়, এবং এখানে অনেক পরিচ্ছেদ, অথবা 15-16টা পরিচ্ছেদ এখানে, এবং প্রত্যেকটা পরিচ্ছেদে অনেক বড় বড় পাঠ। তারপরেও আমি একটা করে পরিচ্ছেদ তোমাদের নেওয়ার চেষ্টা করছি। কৃষি উৎপাদনের প্রথম পরিচ্ছেদ সরিষার চাষ। সরিষা আমাদের তোল জাতীয় ফসল। এখান থেকে আমরা এই সরিষার তোল জাতীয় ফসলে আমরা কি কি শিখলাম বা কি কি শিখব, সরিষার জাতগুলো আমরা জানবো এখানে, সরিষার জাত আর সরিষার চাষ পদ্ধতি বর্ণনা করতে পারবো। এখানে সরিষার কিভাবে চাষ পদ্ধতি, সরিষার গুরুত্ব বর্ণনা করব, সরিষা আমাদের কি গুরুত্বপূর্ণ বহন করে এই সরিষার। পরবর্তীতে আমরা এখানে দেখব সরিষা। এই সরিষা আমাদের অতি পরিচিত একটি তোল জাতীয় ফসল। সরিষা আমাদের তোল জাতীয় ফসল, এটা শীতকালীন ফসল। এটা শীতের সময় সরিষা আমাদের দেশে গ্রাম বাংলায় ফুলে ফুলে ভরে যায়। সরিষার গ্রাম অঞ্চলের মাঠে তাকালে সবুজে সবুজান, চোখ জুড়িয়ে যায় সরিষার ফুল দেখে। সেখানে মৌ চাষি তারা মৌ চাষ করার জন্য মৌমাছিদেরকে সেখানে বিচরণ করতে দেখা যায়। রবি মৌসুমে চাষ করা হয়। এটা বাংলাদেশে 3 প্রকার সরিষা চাষ হয়। এই 3 প্রকারের চাষের মধ্যে আমরা জমি নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখি সরিষা চাষের জন্য বেলে দোআঁশ অথবা পলি দোআঁশ মাটি সবচেয়ে ভালো, এবং বেলে দোআঁশ পলি দোআঁশ এই মাটি হলো সরিষা চাষের জন্য সবচেয়ে উন্নত মানের। সরিষার জাত নির্বাচন, সরিষার অনুমোদিত জাত হলো, দেখো জাতগুলো, এই জাতগুলো আমরা দেখছি যে সরিষার অনুমোদিত জাতের মধ্যে বাড়ি সরিষা 16, টরি 7, কল্যাণিয়া, বাড়ি সরিষা 15, সোনালী সরিষা, সম্পদ, আর বাড়ি সরিষা 14, আর বাড়ি সরিষা রাই সরিষা, রাই যেটা 8। আমাদের দেশে উৎপাদিত এবং এটা আমাদের বিজ্ঞানীদের তৈরিকৃত সবগুলো জাত, বেশিরভাগ সব অনুমোদিত জাত। জাত নির্বাচন আমরা জানলাম। পরবর্তীতে দেখো বপনের সময় সরিষা কোন সময়, পূর্বের ক্লাসে তোমাদের আমি দেখেছি আশ্বিন কার্তিক। কোন সময়? সরিষা শীতকালীন ফসল। শীতকালে এই সরিষা বাড়ির সরিষা, সোনালী সরিষা, বাড়ির সরিষা 8, এটা আশ্বিন থেকে কার্তিকের মধ্যে, অক্টোবর নভেম্বরে এটা এই পর্যন্ত বোনা যায় বপন সময়। আর বাড়ির 14, বাড়ি 15, বাড়ি 16, আশ্বিন কার্তিক মাসের মধ্যে এই সরিষা শেষ করা হয়। কার্তিক মাসের শেষ সপ্তাহ দিকে এটা বোনা হয়। আমাদের দেশে কৃষক স্বতঃস্ফূর্তভাবে সরিষার চাষ করে থাকে। আমাদের দেশের কৃষকে
এই সরিষা তোল জাতীয় ফসলের মধ্যে এটা অন্যতম তোল জাতীয় ফসলের মধ্যে, এবং যেটা সরিষার তোল আমাদের দেশে সোয়াবিন তৈলও চাষ হয় পরিমাণে কম, কিন্তু তার চেয়ে বেশি সরিষার জনপ্রিয়তাটা আমাদের দেশে বেশি। এবং আমাদের দেশে অন্য অন্য সোয়াবিন তুল, আমাদের দেশে যে পরিমাণে সোয়াবিন তুল, এই তুল না খাওয়ার চেয়ে আমাদের দেশে মানুষ এখন মেশিন দ্বারা তৈরিকৃত যে সরিষা আমাদের দেশে বাজারজাত হয়, 100% আমাদের দেশে সরিষা তুল খাওয়া উচিত সোয়াবিনের চেয়ে। সরিষা বীজ ছোট হওয়ার ঢেলা ভেঙে মই দিয়ে এই জমি তৈরি করা হয়, এবং দোআঁশ বিলে দোআঁশ মাটি সরিষা চাষের জন্য সবচেয়ে ভালো এবং উর্বর। পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে। সরিষা পানি নিষ্কাশন, পানি জলবদ্ধতা কখনোই সহ্য করতে পারে না, এই জন্য সরিষা জমির চারপাশে নালা ব্যবস্থা করতে হয়। আর চারপাশটি আড়াআড়ি চাষও মই দিতে হয়, মাটি ঝুরঝুরে করে নিতে হয়, আর জমি তৈরির সময় অবশ্যই এটা খেয়াল করতে হয়। আর সরিষার বীজটা অনেক ছোট, এজন্য যদি বেশি ঢিলা থাকে, তুমি ঢিলা মাটিতে যত বড় বড় ঢিলাতে যদি সরিষা বীজ ছেড়ে দাও, তাহলে সে মাটি ভেদ করে উপরে উঠে আসতে পারবে না। এজন্য মাটি ভেঙে চূর্ণ বিচূর্ণ করে একটা মোলায়েম করে মিহি করে জমি তৈরি করতে হবে। আর যদি ঢিলা থাকে, সে ঢিলা এই ছোট বীজ তার প্রাণও ছোট, এই জন্য সেটা সে ভেদ করে উপরে উঠে আসতে পারে না। যার দরুন মাটিকে অনেক ঝুরঝুরা করে, নরম করে, মিহি করে, তারপরে প্লেন করে, তারপরে সরিষার বীজ বপন করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পূর্ণালোচনা 10ম শ্রেণীর ক্লাসে তোমরা অবশ্যই বইটা সামনে দিয়ে আজকের ক্লাস তোমরা ভিডিওটা দেখবে, তাহলে দেখবো অনেক সহজ হয়ে গেছে। সরিষার সার প্রয়োগ পদ্ধতি আমরা জানবো। এখানে কম্পোস্ট সার, ইউরিয়া, টিএসপি, এমওপি, জিপসাম, জিঙ্ক সালফেট, বোরাক্স ইত্যাদি সঠিক সময়ে সঠিক নিয়মে প্রয়োগ করতে হবে। সবগুলো তুমি জমি চাষের সময় প্রয়োগ করবে, শুধু ইউরিয়াটা বাদ রাখবে, আর বাকি সবই দিবে। এই তিন ইউরিয়াটা শুধু 3 কিস্তিতে অথবা তুমি 2 কিস্তিতে শেষ করবে, তাই হবে। ওকে, ইউরিয়া সারের অধিক বাকি সব সার প্রস্তুত করে নিবে জমি চাষের সময়, বাকি ভালোভাবে মিশিয়ে জমি তৈরি করে নিবে। একই কথা, যেটা বাকি অর্ধেক ইউরিয়া ফুল আসার সময়, আর বাকি তার পরবর্তী সময় ফুল পরিপক্ক হওয়ার আগে উপরি প্রয়োগের সময় মাটির রস আসার অবস্থায় এটা প্রয়োগ করে দিবে। বীজের হার, সরিষার টরি 7, কল্যাণিয়া সরিষা বাড়ি সরিষা 8 এর জন্য প্রতি শতকে 32 গ্রাম বীজ লাগবে। প্রতি শতকে বীজের হার 32%, 32 গ্রাম বীজ লাগবে, 28 থেকে 32 গ্রাম বীজের হার। আমি তোমাদের পরবর্তী পূর্ণ আলোচনা ভিডিও ক্লাসটা সম্পূর্ণভাবে আবার একই অবস্থায় নিয়ে আসছি। এই জন্য যে ভিডিও ক্লাসটা দেখবে, পূর্বের স্মৃতি বা পূর্বের গানটা তোমার এখানে পরিপূর্ণ হয়ে যাবে। সরিষার বীজ সাধারণত ছিটিয়ে বোনা হয়, সরিষা বীজ সারি করেও করা যায়। রাই সরিষা যেটা দেশি সরিষার চেয়ে একটু উঁচু হয়, রাই সরিষাটা সাধারণত আমাদের দেশে কৃষক সারি করে। এই বপন পদ্ধতিটা এই আমরা বলি যে ছিটিয়ে আর সারি করে, আমাদের দেশে কৃষক বেশিরভাগই ছিটিয়ে করে এই জন্য, অথবা ছিটানো যন্ত্রের সাহায্যে প্রয়োগ করে থাকে। কিন্তু যারা ভালো দক্ষ কৃষক বা অভিজ্ঞ কৃষক, তারা ছিটিয়েই পুরা জমিতে বীজটা বপন করে, তাতে তাদের বীজটা সমমান সমহারে জমিতে পড়ে। ছিটিয়ে বীজ বপন করাটা সবচেয়ে ভালো। বালি মিশিয়ে, কারণ বীজ ছোট এজন্য জমিতে ভালোভাবে পড়ে, বালি মিশিয়ে নিতে হয়। বালি মিশিয়ে নিলে তুমি সহজভাবে সুন্দরভাবে বীজটাকে জমিতে বপন করতে পারবে। দেখো এখানে এই দৃশ্য বলছে সরাসরি দূরত্ব বজায় রেখে 25 সেন্টিমিটার প্রতি সারিতে 4 থেকে 5 সেন্টিমিটার দূরে এবং 2 থেকে 4 সেন্টিমিটার গভীর করে বীজ বপন করতে হয়। 2 থেকে 4 সেন্টিমিটার, অর্থাৎ তুমি চাষ দিয়ে হালকা মই দিয়ে তারপরে বীজটা বপন করে দিবে। তারপরে তুমি মইটাতে দিবে, হালকা মই টেনে দিবে, কিন্তু তার উপরে কেউ উঠে এটা দিবে না, কারণ উঠলে তো বীজ উল্টাপাল্টা হয়ে যাবে এবং বীজ গভীরে চলে গেলে আর গজাবে না। তখন তুমি বলবো যে বীজ ভালো না, অমুক ভালো না, না এটা না। বেশি গভীরে গেলে সে মাটি ভেদ করে উপরে উঠে আসতে পারে না। এই বপন পদ্ধতির ক্ষেত্রটা এটা তোমাকে অবশ্যই খেয়াল করতে হবে, নজর রাখতে হবে। নেক্সট, মাটি পর্যাপ্ত রস থাকতেও 2-3 দিনের মধ্যে চারা গজিয়ে যাবে। পরবর্তীতে দেখো, পরবর্তী হলো পানি সেচ। সরিষার জমিতে পানি সেচে শীতকালীন যেহেতু পানি সেচ তেমন প্রয়োজন পড়ে না, কারণ যেহেতু যে কুয়াশা পায়, সেই কুয়াশায় সকালে যে বাতাসে সরিষার দোল খায়, সেই দোল খেয়ে যে সরিষা কুয়াশার সাথে মিশে যায়, তাতেই তার হয়ে যায়, মাটি ভিজে যায়। তবে যদি এরকমই আবহাওয়াটা পরিবর্তন ঘটে, তাহলে তুমি কিছু সেচ দিতে পারো, তাহলে তুমি মাঝে মাঝে সরিষার জমিতে সেচ দিতে পারো, 1-2টা সেচ দিতে পারো, তাহলে তোমার ভালো ফলন আশা করবে তুমি। সেচ বীজ বপনের 20-25 দিন পর এবং দ্বিতীয় বীজ সেচ ফল আসার সময় দিতে পারো।
সরিষা জলাবদ্ধতা সহ্য করতে পারে না, তাই সেচের পানি জমিতে জমে থাকার উচিত নয়। এটা তোমাকে অবশ্যই অপসারণ করার বিধি ব্যবস্থা করতে হবে, চারপাশে নালা বা ড্রেনের ব্যবস্থা করতে হবে। সেচ, সরিষার জমি যে গাছ পাতলাকরণ, আগাছা দমন, যেমন রুগিং, যেটাকে বলা হয় রুগিং। আমরা যদি বলি যে রুগিং করো, রুগিং মানে ঘন বীজ আছে, সেই ঘন বীজটাকে তুমি পাতলা করে দিবে। এখানে অনেক ঘন বীজ, এটা তুলে এখানে লাগাই দিবে, অনেক পাতলা। তুমি ছিটানোর সময় কেউ কোনোখানে বেশি করছে, আর কোনোখানে একবারে ফাঁকা। আর যদি নতুন লোক দাও, তাহলে দেখবা এই প্লটে বইরা আছে, এই প্লট ফাঁকা, ওইটার মধ্যে আবার বইরা গেছে, ওই প্লট ফাঁকা, তার মানে অবস্থা এই অবস্থা। তাহলে সেই ক্ষেত্রে তুমি কি করবে, ঘন জায়গাতে নিয়ে পাতলা জায়গা পূরণ করবে। 15-20 দিনের মধ্যে এই কাজটা তুমি সম্পূর্ণ করবে, গজানোর। নেক্সট, পরবর্তীতে আমরা এখানে দেখছি সরিষা বীজ আগাছা দেখার মাত্র নিড়ানি দিয়ে তুলে ফেলতে হবে। অর্থাৎ কাঙ্ক্ষিত ফসল রেখে অনাকাঙ্ক্ষিত ফসলটা তুমি সেখান থেকে তুলে নিবে, এটাকে বলা হয় রুগিং। এই রুগিং প্রক্রিয়াটা বা গাছ পাতলাকরণ বা আগাছা দমন পদ্ধতি। আগাছা দমনটা এটা আলাদা শব্দ, আর গাছ পাতলাকরণ এটাকে বলছে রুগিং প্রক্রিয়া, এটাকে বলা হয় রুগিং। পাতলাকরণ, সরিষার বীজ বা চারাকে ঘন থেকে পাতলা জায়গায় স্থানান্তর করা, এই প্রক্রিয়াটাকে বলা হয় রুগিং প্রক্রিয়া। আচ্ছা, আমরা সুপ্রিয় শিক্ষার্থী, অবশ্যই তোমরা ভিডিওটা আমি বলছি, আগে বলছি যে সরিষার পূর্ণালোচনা ক্লাস, তুমি বইটা সামনে রেখে আমার ভিডিও ক্লাসটা দেখবে, অবশ্যই ভালো তুমি পূর্বের স্মৃতি বা জ্ঞানটা তোমার ফিরে আসবে। সরিষার রোগ, সরিষার সবচেয়ে মারাত্মক রোগের মধ্যে হলো সরিষার প্রধান রোগ আল্টারনারিয়া ব্লাইট, পাতার দাগ পড়া রোগ। অল্টারনারিয়া এই ব্লাইট রোগ, এটা সরিষার সবচেয়ে মারাত্মক রোগ। আর হলো পাতায় দাগ পড়া রোগ, আল্টারনারিয়া ব্লাইট বা পাতায় দাগ পড়া রোগ। এই ছত্রাক বা ভাইরাসের কারণে এটা হয়ে থাকে। এর লক্ষণটা হলো পাতায় দাগ পড়ে, মানে সাদা ফুটি ফুটি দেখা যায়। দাগ দিলে গাছের পাতা প্রথমে বাদামি রং, পরে হলদে বা গোলাকার দাগ দেখা যায়। প্রতিরোধের মধ্যে তুমি এখানে এই রোগের প্রতিরোধে সঠিক প্রতিরোধ জাতীয় বীজ ব্যবহার করতে হবে, এবং বিএডিসির বীজ ব্যবহার করতে পারো তুমি, কৃষকের বীজ ব্যবহার না করে। যেহেতু বারবার যদি তোমার ফসলের জমিতে এই রোগটা থাকে, তাহলে তুমি এই রোগ প্রতিরোধের জন্য তুমি বিএডিসির বীজ এবং সরকার অনুমোদিত ব্রাক বীজ বা অন্যান্য ফসলের বীজ, তুমি অন্য কোম্পানির বীজ তুমি ব্যবহার করতে পারো। ওকে, তাহলে দেখো আমরা আজকে সরিষার পোকামাকড় দমনের ক্ষেত্রে শুধু এখানে বলে দেই, পূর্বে ক্লাস যেহেতু ক্ষতিকারক পোকামাকড়ের মধ্যে জাপ পোকা সবচেয়ে কঠিন। এই জাপ পোকাটার ছবিটা দেখো, এই জাপ পোকা এটা কঠিন একটা পোকা সরিষার। এ দুর্বল করে দেয় সরিষা গাছকে, ফুল ফল ধারণ করতে বাধা সৃষ্টি করে, কুচকে ছোট হয়ে যায়, ফলন শতকরা 70% কমে যায়। যা জানুয়ারি মাসে এর আক্রমণ বেশি দেখা যায়। এই ক্ষেত্রে এই রোগগুলার পোকা বা আক্রান্ত ছবিসহ আমি তোমাদের এখানে দিয়েছি। প্রতিরোধের কথা বলছে, আক্রান্ত প্রতিরোধ ম্যালাথিয়ন 57 প্রতি লিটারে তুমি স্প্রে করলে এটা প্রতিরোধ তুমি সহজেই করতে পারবে। পরবর্তীতে দেখো, আমি শেষ করে দিচ্ছি, কাছাকাছি চলে আসছি এখন। দেখো ফসল সংগ্রহ কিভাবে করবে। যখন 80% সরিষার বীজ খড়ের রং ধারণ করবে, দেখবা তুমি যখন সরিষার জমিতে যাবে, তুমি সরিষার বীজটা তো উত্তোলনের জন্য এই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তুমি কখনো এই দুপুরের দিকে তুলতে যাবে না, কারণ সরিষাটা দুপুরের দিকে এই তোমার কুয়াশা ভেজাটা শুকিয়ে যাবে এবং কটকট শব্দ হবে। তুমি টান দিবে, দেখবা যে সরিষার দানা ফেটে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, তুমি ক্ষতিগ্রস্ত হবে, ফসলের অর্ধেক জমি সরিষা মাটিতে পড়ে যাবে। সেজন্য তুমি সকালে ভোরে, যত ভোরে আর্দ্রতা অবস্থায় তুমি সরিষার ফসল, এখান থেকে 80% সরিষার ফল খড়ের রং ধারণ করলে তখন তুমি সংগ্রহ করবে, হ্যাঁ, হলদে আকার ধারণ করলে। আচ্ছা, ঠান্ডা আবহাওয়া শিশির অবস্থায় ফসল সংগ্রহ করতে হবে, ওই কথাটা বলছে দেখো। আচ্ছা, পরবর্তীতে তো গাছ টেনে বা কাঁচি দ্বারা কেটেও তুমি সংগ্রহ করতে পারো, অথবা টেনেও সংগ্রহ করতে পারো। ফসল মাড়াই ক্ষেত্রটা সাবধানে 3 দিন রোদে রেখে তারপর তুমি মাড়াই করে নিবে। অপুষ্ট ফসল আলাদা করতে তুমি ঝাড়াই মারাইয়ের সময় আলাদা করে নিবে। আর বীজ শুকানো প্রক্রিয়া সংরক্ষণ ডামে, শুকানো অবস্থায় ডামে করবে। বীজের রোদে শুকানো বীজ গরম অবস্থায় সংরক্ষণ করবে, অঙ্কুরোদ্গম ক্ষমতা যাতে নষ্ট না হয় এটা একটু খেয়াল করবে। আর কীভাবে সংরক্ষণ করে ছবিতে দেখাই দিছি। ভালোভাবে এই সংরক্ষণ প্লাস্টিক মুখের পাত্রটা বন্ধ রাখবে, হ্যাঁ। তারপরে তুমি এখান থেকে পর্যায়ক্রমে এটাকে সংরক্ষণ করবে। তুমি এখানে দেখবে ভালোভাবে মুখ বন্ধ করে নিবে। দেখো এখানে ছবিতে তুমি দেখতে পাচ্ছ, বীজ ঠান্ডা করে প্লাস্টিক পাত্রে বা ডামে রাখবে। ফলনের ক্ষেত্রে প্রতি শতকে সরিষা বা রায় 35 কেজি পর্যন্ত হয়, প্রতি শতকে 3 থেকে 3.5 কেজি পর্যন্ত হয় প্রতি শতকে। এইভাবে তুমি কত হেক্টর পাবা। গুরুত্ব হলো
40 ভাগ আমিষ থাকে, 64 ভাগ নাইট্রোজেন থাকে। খোল, এর থেকে খোল অবশিষ্ট খোল গরু বা মাছের খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। সরিষা খোল গরু মহিষের খাদ্য বা মাছের খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। এখানেও ভিডিওতে তাই বলছে। উৎকৃষ্ট মানের জৈব সার, কৃত্রিম উপায়ে অল্প খরচে মৌমাছি মধু পালন সংগ্রহ করা যায় এই সরিষা থেকে। আর রান্নাবান্নার কাজে সরিষার খড় ব্যবহার করে বা সরিষার তেল আমাদের দেশে মানুষ ব্যবহার করে বেশি। এবং তোমরা সয়াবিন বাদ দিয়ে সরিষার তেল ব্যবহার করবে, এটা সবচেয়ে উৎকৃষ্ট মানের খাবার। মূল্যায়ন আমি তোমাদের শেষ করছি, বহু নির্বাচনের প্রশ্ন, এগুলা নিজেরা একটু বের করে নেবে, দেখবা উত্তরটা বের করে নেবে, সহজেই তোমাদের উত্তর বের হয়ে আসবে। আর পাঠটা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে, পড়বে এবং বইটা সামনে রেখে ভিডিও ক্লাসটা দেখবে, এটা আমার অনুরোধ। আর তোমাদের নির্বাচনী পরীক্ষার জন্য প্রিপারেশন নিবে ভালোভাবে, আর বাড়ির কাজটা সম্পূর্ণ করবে। আমি তোমাদের খুব বেশি বাড়ির কাজ দেয়নি, পূর্বেও দিয়েছি, এইভাবে তুমি বাড়ির কাজ সম্পন্ন করবে। সৃজনশীল এবং বহু নির্বাচনী প্রশ্নের প্রতি অবশ্যই নজর রাখবে এবং নির্বাচনী পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে। এই বলে আমি তোমাদেরকে সবাইকে আজকের ক্লাসে